সুন্দরবন ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ। এই সুন্দরবন সমস্ত সুন্দরবনবাসীদের কাছে একটা আলাদা ইমোশান, একটা আলাদা আবেগ। এই সবুজ বনাঞ্চলের উপর নির্ভর করে থাকে সুন্দরবনের বহু অভুক্ত পরিবার। যদিও এই সুন্দরবন যতটা দেখতে সুন্দর, তেমনি পদে পদে রয়েছে মৃত্যুর হাতছানি। শোনা যায় নাকি বহু মানুষের প্রাণ বাঁচার আর্তনাদের চিৎকার এই সবুজ বনাঞ্চলের অলিতে গলিতে আজও নাকি ভেসে বেড়ায়। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ধানচি ফরেস্টের গহীন জঙ্গলের এক উল্লেখযোগ্য ও ভয়ঙ্কর খাঁড়ির মধ্যে। শোনা যায় লোকের মুখে আজ থেকে বহু বছর আগে এই খাঁড়িতে নাকি বহু জেলেদের প্রাণ গেছে মাছ শিকার ও কাঁকড়া শিকার করতে এসে। তার একটাই কারণ, সেই সময় এই জঙ্গলে প্রচুর বাঘ ও কুমিরের আনাগোনা ছিল। পরবর্তীতে এই জঙ্গলের বাঘকে উদ্ধার করে স্থানান্তরিত করা হয়েছে কলসদ্বীপে। যদিও আবার সম্প্রতিকালে আবারও এই জঙ্গলে নতুন করে বাঘ এসেছে, কিন্তু কুমির ও জঙ্গলের অন্যান্য পশু পাখি এই জঙ্গলে বেশ রয়েছে এবং ঘোরাঘুরি করতে দেখা যায়। তাই আজকের পর্বে আপনাদের দেখাতে চলেছি সেই ভয়ঙ্কর জঙ্গল ও সেই জঙ্গলের মৃত্যুমুখী খাঁড়িগুলিকে। আজকের এই পর্বে হোস্ট হিসেবে রয়েছি আমি সুরজিৎ। তাই স্বাগত জানাই আপনাদের সুন্দরবন আরও একটি নতুন পর্বে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা ছুঁই ছুঁই, আর পূব দিকে সূর্যি মামা তার সোনালী বর্ণের আভাস গোটা আকাশে ঢেলে দিয়ে আমাদের নতুন সূচনার সম্বর্ধনা জানালেন। আর আমরা তখন সেই রোমহর্ষ জঙ্গলের পাশে অপেক্ষা করছিলাম ভাটার জন্য। আর ভাটা শুরু হয়ে গেলে আমরা প্রবেশ করব সেই ভয়ঙ্কর খাঁড়ির মধ্যে। তো এই মুহূর্তে আমরা আমাদের যে বাঘের জঙ্গল ঢঞ্চি ফরেস্ট, সেই ঢঞ্চি ফরেস্টের যে একটি খাঁড়ি, এই খাঁড়িতে জীবজন্তু দেখা যায়। তো এখন যেহেতু জোয়ার দেখতে পাবো না, কিন্তু আমরা সেই খাঁড়ির ভিতরে প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর লাগছে, আর একদম নিস্তব্ধ হয়ে রয়েছে কেমন। আর এই ভেতরে হচ্ছে বাঘের জাল দিয়ে ঘেরা রয়েছে, আপনাদের ভালোমতো দেখাতে পারছি না জঙ্গলে ভর্তির কারণে, কিন্তু দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 9টা, আর ইতিমধ্যে আমরা এই নদীতে ছিপ ফেলে কিছু মাছ ধরেছিলাম সকালের জল খাবারের জন্য। আর ইতিপূর্বে জোয়ার থেকে ভাটার যে পর্ব সেটি শুরু হয়ে গেছে, তাই আমরা তাড়াহুড়ো করছি। তাড়াতাড়ি মাছ কাটার পর আমরা সকালের জল খাবারটা সেরে নেব, কেননা এই খাঁড়ি তাড়াতাড়ি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। কেননা এই খাঁড়িতে আমরা যদি বেশি সময় অপেক্ষা করি তাহলে ভাটা হয়ে গেলে এই খাঁড়ি পুরোপুরি শুকনো হয়ে যায়। তাই এই খাঁড়ির পথ ধরে আমরা গভীর জঙ্গলের দিকে প্রবেশ করে সোজা আমরা বেরিয়ে যাব গভীর সমুদ্রের দিকে। তার আগে আপনাদের এই খাঁড়িটি ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যথারীতি আমাদের জলখাবার পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম সেই ভয়ঙ্কর খাঁড়িগুলির উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথে হঠাৎ আমাদের চোখে পড়লো একজন জেলে ভাই ওনার স্ত্রীকে নিয়ে এই খাঁড়ির ভিতরে প্রবেশ করছেন। কিন্তু জলের এত গতি, ভাটার টান, তিনি তার ছোট ডিঙি নৌকো নিয়ে আর এগোতে পারছিলেন না। বলছি আপনাকে আমি টেনে নিয়ে যাবো, অবশ্যই টেনে নিয়ে যাবো। আমি বলছি আপনারা এই জঙ্গলের মধ্যে কি কোনো কিছু জন্তু দেখেছো? হ্যাঁ, এই হরিণ, বাঘ বাদে আর সব জন্তু। হরিণ, বাঘ বাদে আর সব জন্তু। বাঘ বাদে আর সব জন্তু, তাই তো? ও, হরিণটা কি সবসময় দেখতে পাওয়া যায়? হরিণ হচ্ছে প্রচুর কি প্রাণী, সতর্ক প্রাণী। আচ্ছা, ওরা সারা শব্দ পেলে খুব নিরিবিলিতে থাকে।
আচ্ছা এখন আমরা কোথায় আছি? চারপাশে জঙ্গল আছে, মার, মার। কতটা এরিয়া নিয়ে? যাই হোক, বিশাল এরিয়া এখন এটা কাকু তাহলে আপনি কোন দিকে ওদিকে যাবেন তো? আমরা তো প্রত্যেক নৌকা চালাচ্ছে আমার জাহাজ এই তো 58 বছর বয়স। যথারীতি ওনাদের নৌকোটি আমাদের নৌকোর সঙ্গে বাঁধার পর আমরা নিয়ে যাচ্ছি ওনারা যেখানে মাছ কাঁকড়া ধরবেন। এক কথায় বলতে গেলে ওনাদের এই ছোট্ট একটি উপকার করে আমাদের বেশ ভালো লেগেছে। তাই তো গান রয়েছে, মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না। তো সবার কাছে আমার বার্তা, যতদিন বাঁচবেন মানুষ হয়ে মানুষের পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন আর সহানুভূতি দেখান, দেখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন। কি জাল ফেলবেন? হ্যাঁ, ওই যেখানে আপনাকে যেখানে ফেলাবো সেখানে মাছ পড়বে। বাহ, ধন্যবাদ। যাই খুব ভালো লাগলো কাকুর সঙ্গে কথা বলে, আর আমরা ওনাদের সঙ্গে মোটামুটি মাছ ধরবো। কাকিমা বসে আছে সামনে। যথারীতি কাকু এবং কাকিমার যেখানে মাছ ধরবেন সেখানে ওনাদের নৌকো রেখে দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। মূলত এই সব সাইটে কিন্তু ওনারা মাছ কাঁকড়া ধরতে এসেন বহুবার, বহুজন বিপত্তিতে ঘটেছেন। যদিও এই সময়টা তো নয়, আজ থেকে বহু বছর আগে, সত্যি কথা বলতে আজ থেকে বহু বছর আগে এই সব জায়গাতে বাঘের জাল দিয়ে কিন্তু ঘেরা থাকতো না। কেননা মনুষ্য বসতি অর্থাৎ লোকালয়ের থেকে বাঘের জঙ্গলের যে দূরত্ব অনেক ছিল। কালের নিয়মে নদীর ক্ষয় বৃদ্ধির কারণে মনুষ্য বসতি থেকে বাঘ জঙ্গলের যে দূরত্ব পরপর কমতে শুরু করে। তাই মানুষজনদের আনাগোনা এখন সত্যি কথা বলতে এই জঙ্গলে প্রচুর, যার কারণে এখানকার যে ফরেস্ট রেঞ্জার অফিসাররা রয়েছেন ওনারা এখানকার যে বাঘ সেই বাঘগুলোকে স্থানান্তরিত করে কলসদ্বীপ এবং সুন্দরবনে যে বিভিন্ন দ্বীপ রয়েছে সেখানে তাদেরকে স্থানান্তরিত করে। লোকের কথা শোনা গেছে যে আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঐতিহাসিক যে নমুনা জিনিসপত্র সব থেকে নাকি বেশি পাওয়া গেছে এই ঢঞ্চি ফরেস্ট দ্বীপে। তো যাই হোক, এই দ্বীপ একটি ঐতিহাসিক দ্বীপও বলতে পারেন। আর এই যে খাঁড়ি বেরিয়ে গেছে একদম গভীর সমুদ্রের দিকে, যার পরে রয়েছে বে অফ বেঙ্গল। আর মূলত এই সব খাঁড়িতে লোকালয় থেকে আসা এখানকার স্থানীয় বাসিন্দারা মাছ কাঁকড়া শিকার করতে এসে কুমির বা বাঘের কবলে বহুবার প্রাণ হারিয়েছেন। মূলত এই সব যে চরগুলো দেখতে পাচ্ছেন, শীতকালে আসলে প্রচুর অসংখ্য কুমির কিন্তু এখানে শুয়ে রোদ পোয়ায়। আর দেখুন সুন্দরবনের যে ম্যানগ্রোভের জঙ্গল একদম গভীর হয়ে নিস্তব্ধ হয়ে রয়েছে, আর তারই ফাঁক দিয়ে নীল আকাশ আর সাদা রঙের মেঘ ভেসে বেড়াচ্ছে। এক যেন সুন্দরবনের নদী, গাছ এবং আকাশের যুগলবন্দির এক মায়াবী রূপ, যা দেখতে একদম মন ছুঁয়ে যাবে আপনাদের। যাই হোক, আপনাদের কতটা এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাতে পারছি সেটা আমরা জানি না, কিন্তু আমার অনুভূতি এক আলাদা অপরূপভাবে বৃদ্ধি পাচ্ছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ, যত ভাটার জল চলে আছে তার বিপরীতে আসার চেষ্টা করছে চিংড়ি মাছগুলো। তারা এই গভীর সমুদ্রের দিকে যাওয়ার চেষ্টা করছে, আর তারই ফাঁক দিয়ে আমরা নৌকো নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থলের দিকে। প্রকৃতির এই মায়াবী রূপ আমরা উপভোগ করতে করতে আমরা কখন পৌঁছে গেলাম একদম বঙ্গোপসাগরের সম্মুখে। আমার সামনে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর, যার পরে রয়েছে বে অফ বেঙ্গল। আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন আরেকটি নতুন দ্বীপ যার নাম নিঝুম দ্বীপ, এবং বাম সাইডে এটি হলো ঢঞ্চি ফরেস্টের একদম শেষ প্রান্ত। জেলে ভাইদের কাছে শোনা, যেখানে বাঘের আক্রমণ প্রচুর হয়, মানুষজন মারা যায় বাঘের আক্রমণে, সেখানে নাকি কোনো গাছে এই লাল কাপড় বেঁধে একটি চিহ্নিত করা হয়। পরবর্তীতে কোনো জেলে ভাই আসলে এই চিহ্নিত দেখে ওনারা সতর্ক হয়ে যান যে এখানে বাঘের বিচরণ একটু বেশি। আর এই জায়গাটিতে সব থেকে জেলে ভাইদের প্রাণহানি হয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম এই ঢঞ্চি দ্বীপের পাশে আরেকটি নতুন দ্বীপ রয়েছে, যে দ্বীপটির নাম হলো নিঝুম দ্বীপ। এই দ্বীপ সদ্য গড়ে ওঠা মনুষ্য বসতিহীন একটি দ্বীপ। এই দ্বীপেও এখানকার সাধারণ লোকাল বাসিন্দারা এখানে মাছ কাঁকড়ার ধরার আশায় এই দ্বীপে আসেন, কিন্তু ওনারা বুঝতে পারেন না যে পাশে ঢঞ্চি দ্বীপ থেকে বাঘ এপারে পেরিয়ে আসে। তো এখানে এসেও অনেক জেলে ভাইদের প্রাণ কিন্তু বিপর্যয় ঘটেছে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে দ্বীপ, এই দ্বীপটির নাম হলো নিঝুম দ্বীপ। দেখুন এখানকার জেলে ভাইরা জাল ফেলার জন্য
সব দাঁড়িয়ে রয়েছে। আর মূলত এই বিকেল টাইমে এবং ভাটার কারণে এখানে বাঘ তার খাবারের উদ্দেশ্যে এখানে এসে কিন্তু থাকে। আর জেলে ভাইরা বুঝতে পারেন না এখানে গিয়ে বাঘের কবলে কিন্তু জখম হয় এবং অনেকেরও প্রাণও হারিয়েছে এইখানে এসে। আর এই ডান সাইডে দেখতে পাচ্ছেন এই দ্বীপটি হলো ধনচিরি আর একটা দ্বীপ, যেটা একটি খাঁড়ি দ্বারা বিভক্ত হয়ে আছে। আর এই যে ছোট ছোট খুঁটিগুলো পোতা রয়েছে দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট খুঁটিগুলোতে বাঘকে আটকে রাখার জন্য জাল দিয়ে পুরোপুরিভাবে ঘেরা রয়েছে। এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল আর নদীর জল ভাটা হয়ে বেশ খানিকটা নিচে নেমে এসছে। তাই এখানকার স্থানীয় জেলে ভাইরা নৌকো নগর করে অপেক্ষা করছেন আবার জোয়ারের জন্য। আর দেখুন সারি সারি হেতাল গাছগুলো এই দ্বীপটিকে চারিদিকেভাবে ঘিরে রেখেছে। জানি না কে বা কারা এই ঝোপের আড়ালে বসে আমাদের দিকে নজরদারি করছে, হয়তো তাদের আমরা দেখতে পাচ্ছি না। সত্যি কথা বলতে একটা সময় এই দ্বীপে ট্যুরিস্টদের অ্যালাউ করা হতো। বিগত কয়েক বছর হলো কোনো ট্যুরিস্টদের আর এই দ্বীপে ভ্রমণের জন্য কোনো পারমিশন দেওয়া হয় না। আপাতত এই দ্বীপে এই সুন্দরবনের যে ছোট ছোট উদ্ভিদ তাদের সংরক্ষিত করা হয় এবং নতুন উদ্ভিদের প্রজনন করা হয়ে থাকে। যাই হোক, আপনাদের এই পর্বের মাধ্যমে কতটা দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি আমি জানি না। যদি আপনাদের মন থেকে একটা সত্যি কথা বলি, এই পরিবেশ, এই প্রকৃতি অপরূপ অপরূপ, আর কিছু বলার মতো আমাদের ভাষা নেই। আর যদি ভয়ঙ্কর কিছু বলতে হয় তাহলে এই দ্বীপটাতে আমরা যখন পরিভ্রমণ করি তখন আমাদের সঙ্গে কিন্তু প্রচুর ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে, যেগুলোতে এই সোশ্যাল মিডিয়া করা আমাদের একদম করা কাম্য নয়, যেটা একদম দণ্ডনীয় অপরাধ। তাই আমরা সেগুলো আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, ক্ষমা করবেন। আর তার সঙ্গে আপনাদের বলে থাকি সুন্দরবন থেকে আপনাদের অবিরাম ভালোবাসা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সেই ভুলগুলো তুলে ধরবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।